ঘন বনের ভেতরে গভীর রাতে এক ব্যক্তি প্রাণপণে দৌড়াচ্ছিল। মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে তাড়া করছে। এরপর দেখানো হয় 2000 সালের 29 ফেব্রুয়ারি লালিজিও গ্রামে অন্তঃসত্ত্বা রারা কুসমা তার বড় মেয়ের পাশে বসেছিল। সে তখন প্রসবের একেবারে কাছাকাছি, আর তার স্বামী কাজের জন্য বাড়ির বাইরে। গভীর রাতে দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। রারা দরজা খুলে দেখে এক বৃদ্ধ মহিলা সেখানে এসেছে, যার সঙ্গে রয়েছে 2 জন ব্যক্তি। বৃদ্ধ মহিলাকে দেখা মাত্রই রারা কান্নাকাটি করে অনুরোধ করতে থাকে যেন তার গর্ভের সন্তানকে না নিয়ে যায়। কিন্তু সেই বৃদ্ধ আগে থেকেই এমন এক ভয়ঙ্কর যন্ত্র প্রস্তুত করে এনেছিল, যার সাহায্যে জোর করে সেখানেই প্রসব করানো হয়। এই সময় রারার বড় মেয়ে ভয়ে খাটের নিচে লুকিয়ে পড়ে। ডাইনিটি রারার গর্ভ থেকে শিশুটিকে বের করে তার মালিকের হাতে তুলে দেয়। ঠিক তখনই অদ্ভুতভাবে সেই ব্যক্তিটি বৃদ্ধ মহিলার ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করে। এরই মধ্যে একজন ব্যক্তি সেই বাড়িতে ছুটে আসে তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু সে পৌঁছে দেখে রারা কুসুমা ইতিমধ্যেই মারা গেছে। কিন্তু আমরা জানতে পারি না লুকিয়ে থাকা রারা কুসুমার সেই বড় মেয়ের সঙ্গে কি ঘটেছিল। অন্যদিকে সেই ব্যক্তিটি এখনও সেই শয়তানের হাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছিল। হঠাৎ এক শয়তানি হাত তার পা চেপে ধরে। সে হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করলেও অদৃশ্য শক্তি তার গলা চেপে ধরে তাকে বাতাসে তুলে ফেলে। অনেক চেষ্টা করেও সে নিজেকে মুক্ত করতে পারেনি, এবং শেষ পর্যন্ত সে শয়তান শক্তি তার শরীর থেকে মাথা আলাদা করে তাকে মেরে ফেলে। সম্প্রতি আমি এই মুভিগুলো বর্ণনা করেছি। যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে থাকা লিঙ্কের মাধ্যমে বর্ণনাগুলো দেখে আসতে পারেন। আর এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরদিন সকাল, কার্তনো তখনও ঘুমিয়েছিল, আর তার 2 ছোট ভাই বোন স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার মা রান্না করতে করতে তাকে জাগিয়ে তোলে যেন সে ভাই বোনদের স্কুলে পৌঁছে দেয়। পরিবারের একমাত্র মোটরসাইকেলে সে 2 জনকে নিয়ে রওনা হয়। পথে কয়েকজন ঋণ আদায়কারী তাদের পথ আটকে দাঁড়ায়। বাবার মৃত্যুর পর কার্তনো ও তার মায়ের কোনো স্থায়ী আয় নেই। এর উপরে বাবা তাদের জন্য রেখে গেছেন বিশাল ঋণের বোঝা। কার্তনো আরও 1 বছর সময় চাইলে তাকে মারধর করা হয়। মারধরের পর ঋণ শোধের জন্য তাকে 6 মাসের সময় দেওয়া হয়। কার্তনোর মা নার্থি ভাজা টেম্পে এনে ঋণ আদায়কারীদের খেতে দেন। তারা খেতে খেতে হুমকি দেয় সময় মতো ঋণ শোধ না করতে পারলে তারা কার্তনোর মাকেও হত্যা করবে। অন্যদিকে আগুসের ঘুম ভাঙতেই বাড়িওয়ালার বকুনি শুনতে হয়। সে কয়েক মাস ধরে ভাড়া দিতে পারেনি। বাড়িওয়ালা জানিয়ে দেয় টাকা না দিলে তাকে বের করে দেওয়া হবে। আগুস অনেক অনুরোধ করলে বাড়িওয়ালা, যাকে সবাই পাক হাজি বলে ডাকে, তিনি তাকে একটি সুযোগ দেন। নিজের পুরনো গাড়িটি বিক্রি করতে পারলে আগুসের বকেয়া ভাড়া মওকুফ করা হবে। আগুস সঙ্গে সঙ্গে ইন্টারনেটে বিজ্ঞাপন দেয়। কিছুক্ষণের মধ্যে একজন ক্রেতা আসে। গাড়ি ও কাগজপত্র পরীক্ষা করার পর সে টেস্ট ড্রাইভের কথা বলে। বোকামি করে আগুস নিজে গাড়িতে ওঠেনি, রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। সুযোগ বুঝে সে লোক গাড়ি ও সব কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। পাক হাজি প্রচণ্ড রেগে যান। শুধু ভাড়ার ঋণই নয়, এখন আগুসকে হারিয়ে যাওয়া গাড়ির পুরো ক্ষতিপূরণও দিতে হবে। শেষ পর্যন্ত তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এদিকে মাকমুরের অফিসে বিনিয়োগকারীরা হামলা চালায়। বহুদিন ধরে সে একটি বিনিয়োগ ব্যবসা চালাতো, কিন্তু সেটি প্রতারণায় পরিণত হয়। ক্ষুদ্র লোকজন অফিসের সাইনবোর্ড ভেঙে ফেলে, গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে, এমনকি কাঁচও ভেঙে ফেলে। নিজেকে বাঁচাতে মাকমুর ড্রাগন ফলের রস মুখে মুখে রক্তাক্ত হওয়ার অভিনয় করে এবং সবাইকে উল্টো দিকে দেখিয়ে বলে যে আসল অপরাধী পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। সবাই যখন সেখান থেকে চলে যায় তখন সে একটি ডাস্টবিনে লুকিয়ে পড়ে। ঠিক তখনই এক বৃদ্ধ লোক তার সামনে এসে দাঁড়ায়। তিনি নিজের পরিচয় দেন কুসনো নামে এবং জানান তিনি নিজের মুদির দোকান চালানোর জন্য কর্মচারী খুঁজছেন। তিনি মাকমুর, কার্তনো ও আগুস এই 3 জনের সঙ্গে দেখা করেন, কারণ 3 জনই ঋণের বোঝায় জর্জরিত। কুসনো তাদের প্রত্যেককে একটি খাম দেন, যার ভেতরে ছিল সেখানে যাওয়া রাতের বাসের টিকিট। খামের মধ্যে আরও একটি শর্ত লেখা ছিল, এই চাকরির জন্য আবেদনকারীকে অবশ্যই 29 ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করতে হবে। 3 জনই আর না করতে পারেনি। সেদিন রাতেই তারা কুসনোর সঙ্গে রওনা দেয়। পথে আগুস দেখতে পায় রাস্তার পাশে একজন লোক স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে কার্তনোর দিকে তাকাতেই বাসটি হঠাৎ করে বনের ধারে থেমে যায়। কুসনো তাদের নেমে আসতে বলেন। একটি মশাল জ্বালিয়ে 3 জনকে নিয়ে হাঁটতে শুরু করেন গভীর বনের ভেতরে। চারদিকে ভয়ঙ্কর পরিবেশ, তবুও টাকার লোভে তারা এগিয়ে যেতে থাকে। ঘন বন পেরিয়ে তারা এক খোলা মাঠে এসে পৌঁছায়, যেখানে একটি গরুর গাড়ি দাঁড়িয়েছিল। তারা গাড়িতে ওঠে। তখন আগুস টের পায় জায়গাটি মোটেও কোনো স্বাভাবিক জায়গা নয়। হঠাৎ তার গায়ে পড়ে তাজা রক্তের ফোঁটা।
দুর্গন্ধযুক্ত সেই রক্ত কোথা থেকে আসছে তা খুঁজতে তারা সবাই ওপরের দিকে তাকায়, কিন্তু চারপাশ এতটাই অন্ধকার ছিল যে কিছুই দেখা যায় না। কিছুক্ষণ পর গরুর গাড়িটি একটি ফটক পেরিয়ে এক বাড়ির সামনে থামে। সেখানে এক মেয়ে এসে কুসনোকে স্বাগত জানায়। তিনজন ভেবেছিল এই মেয়েটি সেই নিয়াই, কিন্তু কুসনো জানায় সে নয়, তার নাম আরুনারি। সে নিয়াই মাসারির মেয়ে, যিনি বনের মাঝখানে থাকা সেই মুদির দোকানের মালিক। তারা যখন কথা বলছিল তখন দূর থেকে এক অচেনা লোক লুকিয়ে তাদের দেখছিল। কিছুক্ষণ পর আরুনি কুসনোর কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। কুসনোদের জন্য আগে অপেক্ষা করছিলেন নিয়াই মাসারি এবং তার স্বামী পাকসেমেদি। পাকসেমেদি ৩ নতুন কর্মীর জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করে তাদের জন্ম তারিখ নিশ্চিত করেন। আগুস অভিযোগ করে পুরো এলাকাটা অন্ধকার, এখানে না আছে বিদ্যুৎ না কোনো আলোর ব্যবস্থা। পাকসেমেদি হেসে বলেন তারা গভীর বনের মাঝে বাস করেন, যা শহর থেকে অনেক দূরে, তাই তাদের জীবন কখনোই বিদ্যুতের উপর নির্ভরশীল ছিল না। রাতের আলো হিসেবে তারা সবসময় মশাল ব্যবহার করেন। এমনকি শহরে যেতে হলেও তারা মোটর গাড়ির বদলে হেঁটেই যান, যদিও এতে অনেক বেশি সময় লাগে। প্রযুক্তির অগ্রগতিতে পাকসেমেদির কোনো আগ্রহ নেই। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল মাকমুর, আগুস এবং টোনোর জন্ম তারিখ। আগুস অনুমতি ছাড়া কথা বলতেই পাকসেমেদি ধমক দিয়ে তাকে থামিয়ে দেন। এরপর তিনি হেসে বলেন আগস্ট নাম হলে সবাই যে আগস্ট মাসে জন্মাবে এমন তো নয়। তিনি কুসনোকে নির্দেশ দেন ৩ জনকে তাদের থাকার ঘরে পৌঁছে দিতে। এরপর তারা বাড়ির পেছনের দিকে হাঁটতে হাঁটতে বাম দিকের শেষ ঘরের দিকে যায়। ধীরে ধীরে এগিয়ে যাওয়ার সময় তাদের পেছন দিয়ে ছায়ার মতো কিছু একটা যেন মুহূর্তের মধ্যেই চলে গেল। এর মধ্যে তারা যখন ঘরের ভেতরে পৌঁছায় সেখানে দেখতে পায় ভেতরে ছিল ৩টি পুরনো খাট। দেয়ালগুলো ছিল স্যাঁতস্যাঁতে এবং ছত্রাকে ভরা। যদিও ৩টি আলাদা খাট ছিল, তবুও তারা সবাই একসঙ্গে একটি খাটে ঘুমানোর সিদ্ধান্ত নেয়। টোনো জানায় সে একা ঘুমাতে ভয় পায়। তার মনে হচ্ছিল পাকসেমেদির বাড়িতে অদ্ভুত অস্বাভাবিক কিছু একটা রয়েছে। তারপর পুরো এলাকা না আছে মোবাইলের নেটওয়ার্ক না বিদ্যুৎ। আগুসের কাছে তো মোবাইলও নেই, কেননা এখানে আসার খরচ জোগাতে সেটি বন্ধক রাখতে হয়েছে। মাকমুর দুজনকে চুপ থাকতে বলে যেন শান্তিতে ঘুমোতে পারে। পরদিন সকালে আরুনারি এসে ৩ জনকে ঘুম থেকে জাগিয়ে দেয়। সে তাদের একটি বিশেষ ইউনিফর্ম দেখায়, যা দোকানের কাজ করার সময় তাদের পরতে হবে। ঘুম জড়ানো ৩ জন তাড়াতাড়ি উঠে ঘর পরিষ্কার করার ভান করতে থাকে। আরুনারি জানায় পাকসেমেদি ও নিমাই মাসারি তাদের খাবার ঘরে অপেক্ষা করছেন। ইউনিফর্মগুলোর ওপর লেখা ছিল ওয়ারুঙ্গাসারি। ৩ জন দ্রুত গোসল করে কাজের প্রথম দিনের জন্য প্রস্তুত হয়। মালিকদের সাথে দেখা করতে যাওয়ার আগে টোনো প্রস্রাব করার জন্য টয়লেটে যায়। কাজ শেষ করে সে পানি না ঢেলেই বেরিয়ে আসছিল। এমন সময় সে একজনের কণ্ঠ শুনতে পায় যে বলছিল নিজের প্রস্রাবের ওপর পানি ঢেলে যাও। টোনো কিছু না ভেবে কয়েকবার পানি ঢেলে দেয়। টয়লেট থেকে বেরিয়ে আসার পরই তার মনে হলো পুরো সময় তো সে একাই ছিল, তাহলে কথা বলল কে? ভয়ে সে দৌড়ে খাবারের টেবিলে গিয়ে অন্যদের সঙ্গে নাস্তা করতে বসে। নিয়াই মাসারি তাকে বসে খেতে বলেন এবং জিজ্ঞেস করেন তার মুখ এত ভীত দেখাচ্ছে কেন। টোনো টয়লেটের সেই ভয়ঙ্কর ঘটনাটি গোপন রেখে চুপচাপ খেতে শুরু করে। এদিকে আগুস নিজের নোংরা হাত দিয়েই সব তরকারি তুলে নিতে থাকে। এটা দেখা মাত্র পাকসেমেদি ও তার মেয়ের খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়। তবুও নিয়াই মাসারি ধৈর্য ধরে আগুসকে বলেন তরকারি নেওয়ার সময় যেন নতুন চামচ ব্যবহার করে। পাকসেমেদিও কষ্ট করে নিজের রাগ আটকে রাখেন। এরপর তিনি ৩ জনকে বাড়ির কাছে থাকা ওয়ারুংসারির দোকানে গিয়ে কাজ শুরু করার নির্দেশ দেন। যদিও গ্রামটিতে খুব কম মানুষ বাস করে, তবুও লালিজিও গ্রাম তার প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিকতার প্রভাবমুক্ত পরিবেশের জন্য পরিচিত। সেদিন থেকেই ক্রেতারা একে একে দোকানে আসতে শুরু করে। তারা নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস কিনছিল। টোনো, আগুস এবং মাকমুর অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রতিটি ক্রেতাকে সেবা দিতে থাকে। এত বেশি ক্রেতা দেখে তারা খুবই খুশি হয়ে যায়। এদিকে পাকসুগিং আবারও একটি বড় গাছের আড়াল থেকে তাদের উপর নজর রাখতে থাকে। কিছুক্ষণ পর এক মহিলা ক্রেতা এসে তার কেনাকাটার জিনিসগুলো গুছিয়ে নেওয়ার জন্য একটি কার্টন চাইলেন। অবাক করার বিষয় হলো তিনি মাকমুরকে চিনতে পারলেন এবং তাকে নাম ধরে ডাকেন। এরপরে কার্টনকেও নাম ধরে ডাকেন। দুজনেই অবাক হয়ে ভাবতে থাকে এই মহিলা তাদের নাম জানলো কিভাবে। সারাদিন কাজ শেষে তারা আবার পাকসেমেদির বাড়িতে ফিরে আসে রাত কাটানোর জন্য। আগুস অবাক হয়ে বলে গ্রামের সবাই টোনো আর মাকমুরকে চিনতে পারলেও তাকে কেউ চিনতে পারল না। অন্যদিকে টোনোর মনে হচ্ছিল পুরো গ্রামটাই যেন অদ্ভুত ও রহস্যময়। সে সকালে টয়লেটে ঘটে যাওয়া ঘটনাটি বন্ধুদের খুলে বলে। তার দাবি তখন সে স্পষ্টভাবে আগুসের কণ্ঠ শুনেছিল, যে তাকে প্রস্রাবের ওপর পানি ঢেলে যেতে বলেছিল। কিন্তু পাশের টয়লেটটি দেখে সে বুঝতে পারে সেখানে কোনো মানুষই ছিল না। এই কথা শুনে আগুস ভয়ে কেঁপে ওঠে। তার বিশ্বাস বাড়িটিতে অবশ্যই কোনো ভূত রয়েছে। ঠিক তখনই মাকমুর বিরক্ত হয়ে চিৎকার করে তাদের থামিয়ে দেয়।
সে বলে, ভূতের ভয় বড় নাকি সারা জীবন গরিব হয়ে বেঁচে থাকার কষ্ট বড়। মাকমুর জানিয়ে দেয় সে দারিদ্র্যের জীবনে ক্লান্ত, তাই যাই ঘটুক না কেন পাক সেমিদের জন্য মন দিয়ে কাজ করবে, যেন সে মোটা অঙ্কের বেতন পেতে পারে। এই কথা শুনে আগুস আর কিছু না বলে টোনোর পাশেই শুয়ে পড়ে। এদিকে মাকমুর কাঁদো কাঁদো গলায় অনুরোধ করে কেউ যেন তাকে টয়লেটের সঙ্গ দেয়। এই কথা শোনামাত্র বাকি দুজন ঘুমানোর ভান করে, যেন তারা কিছুই শোনেনি। শেষ পর্যন্ত টাকা দেওয়ার লোভ দেখাতেই আগুস রাজি হয়ে যায় এবং মাকমুরকে নিয়ে টয়লেটের দিকে হাঁটতে শুরু করে। দুজনই ভয়ে একে অপরের গা ঘেঁষে হাঁটছিল। টয়লেটের সামনে পৌঁছে আগুস মাকমুরকে একাই ভেতরে যেতে বলে। সে বাইরে কেরোসিনের বাতি হাতে দাঁড়িয়ে চারপাশে নজর রাখছিল। মাকমুর ভয়ে ধীরে ধীরে ভেতরে গিয়ে প্রাকৃতিক কাজ সারার চেষ্টা করছিল। হঠাৎ মাকমুরের গর্জনের মতো বায়ুত্যাগের শব্দে সে ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় একটি ভয়ঙ্কর আত্মা জানালায় জোরে আঘাত করে। এতে আগুস ভয়ে কেঁপে ওঠে। সে দ্রুত দুই বন্ধুকে খুঁজতে থাকে। এদিকে টোনো দেখতে পায় আরুনারি তার পেছন দিয়ে হেঁটে যাচ্ছে। সে মেয়েটির পিছু নিয়ে বারবার তাকে নাম ধরে ডাকতে থাকে। এদিকে মাকমুর টয়লেট থেকে বেরিয়ে আসে। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন এক বিশাল যুদ্ধ জয় করে এসেছে, কিন্তু বেরিয়ে সে দেখে আশেপাশে কোথাও টোনো নেই। কোনো ঝুঁকি না নিয়েই সে দ্রুত নিজের ঘরে ফিরে আসে। অন্যদিকে আগুস ভয়ে খাটের নিচে লুকিয়ে জানালার দিকে তাকিয়েছিল। হঠাৎ ঘরের দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এতে আগুস ও মাকমুর দুজনেই আতঙ্কে জমে যায়। এদিকে টোনো গভীর অন্ধকারে ফলের বাগানে পথ হারিয়ে ফেলেছিল। ভয় পেলেও সে মাঝরাতে একা ঘুরে বেড়ানো আরুনের পিছু নিতে সাহস করে। হঠাৎ সেই রহস্যময় মেয়েটি টোনোর ঠিক পেছনে এসে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। টোনো ধীরে ধীরে তার দিকে এগিয়ে যেতেই টোনো প্রাণপণে নিজের ঘরের দিকে ছুটে আসে। ঘরে ফিরে সে দেখতে পায় আগুস ও মাকমুর এখনও ভয়ে কাঁদছে। এরপর টোনো দৃঢ়ভাবে বলে এই গ্রামে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর রহস্য রয়েছে। সে আগুস ও মাকমুরকে সঙ্গে নিয়ে পাক সেমিদের বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু তাদের সবারই প্রচুর ঋণ রয়েছে। তাই মাকমুর বলে অন্তত প্রথম মাসের বেতনটা হাতে না পাওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করা উচিত। ঠিক তখনই ঘরের ভেতরে আরও একটি ভয়ঙ্কর আত্মা দেখা দেয়। আর এক মুহূর্ত দেরি না করে তারা তিনজন নিজেদের কাপড় চোপড় গুছিয়ে সেদিন রাতেই পালানোর সিদ্ধান্ত নেয়। সব প্রস্তুতি শেষ করে দরজা খুলতে গিয়ে তারা বুঝতে পারে দরজাটি বাইরে থেকে আটকে রাখা হয়েছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের বের হতে দিচ্ছিল না। এ সময় আগুস জানালা দিয়ে পালানোর বুদ্ধি দেয়। সে জানালা দিয়ে লাফিয়ে বাইরে নামতেই আশ্চর্যভাবে ঘরের দরজাটি সহজে খুলে যায়। এতে আগুস আবার জানালা দিয়ে ভেতরে ঢুকে বন্ধুদের সঙ্গে পাশের দরজা দিয়ে পালিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে মাকমুর দ্রুত একটি গরুর গাড়িতে উঠে পড়ে, কিন্তু গরুটি এক পাও এগোলো না। পাক সেমিদের বাড়ির সামনে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। উপায় না পেয়ে তারা পায়ে হেঁটে ঘন বনের ভেতর দিয়ে এগোতে থাকে। মাকমুর সামনে থেকে একমাত্র লণ্ঠনটি হাতে নিয়ে পথ দেখাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে তিনজনের প্রচণ্ড মাথা ঘুরতে শুরু করে। তাদের চোখের সামনে জীবনের ভয়ঙ্কর বাস্তবতা স্মৃতি ভেসে উঠতে থাকে। টোনোর মনে পড়ে সে তার মাকে কোনোভাবেই মরতে দিতে পারে না। আর আগুস ভাবতে থাকে পাক হাজির ঋণ সে কীভাবে শোধ করবে। অসহনীয় মাথা ব্যথার পর তারা জ্ঞান হারায়। পরদিন সকালে তাদের জ্ঞান ফিরলে তারা আবার নিজেদের পাক সেমিদের বাড়িতে দেখতে পায়। অদ্ভুতভাবে আগের রাতে সব ঘটনা যেন তারা ভুলে যায় এবং আগের মতোই কাজে নেমে পড়ে। মাকমুর টোনোকে বলে গুদাম থেকে এক বাক্স ময়দা এনে দিতে, কারণ দোকানের মজুদ প্রায় শেষ। তবে টোনোর মাথায় তখনও শুধু ওই রহস্যময় গ্রাম থেকে পালানোর চিন্তাই ঘুরছিল। মাকমুর আবারও তাকে বুঝে বলে অন্তত 1 মাস টিকে থাকতে হবে। প্রথম বেতনটা হাতে পেলে তারপর চলে গেলেও চলবে। এরপর টোনো গুদামে গিয়ে ময়দা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে অসাবধানতাবশত একটি তাক ঠেলে দেয়। মুহূর্তে তাকটি সরে গিয়ে একটি গোপন দরজা খুলে যায়। কৌতূহলী টোনো অন্ধকার সেই গোপন কক্ষে ঢুকে পড়ে। যদিও ভেতরে কি আছে সেটা সে জানত না। ঠিক সেই সময় পাক সেমিদে একটি বেদির সামনে নিয়মিত গোপন রিচুয়াল পালন করছিলেন। কারো উপস্থিতি টের পেয়ে তিনি তাড়াতাড়ি করে সেই গোপন কক্ষ থেকে বেরিয়ে যান। টোনো সেখানে একটি বেদির ওপর তাদের তিনজনের জাতীয় পরিচয়পত্র পড়ে থাকতে দেখে। বেদির চারপাশে ফুল ও মোমবাতি এমনভাবে সাজানো ছিল যেন কিছুক্ষণ আগেই কোনো পূজা বা বলির রিচুয়াল সম্পন্ন হয়েছে। ভয়ে টোনো ধীরে ধীরে পেছাতে থাকে। ঠিক তখনই চারিদিকে ভয়ঙ্কর শয়তানি গর্জন প্রতিধ্বনিত হতে থাকে। দুর্ভাগ্যবশত তার হাতে থাকা জ্বলন্ত আগুনটি নিভে যায় আর চারপাশ সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায়। পরের মুহূর্তেই টোনোকে দেখা যায় দোকানে ফিরে আসতে। তার হাতে ছিল অনেকগুলো ময়দার বাক্স। মাকমুর অবাক হয়ে যায়, কারণ টোনো ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল টোনোর চেহারা।
তার চোখ দুটো লাল হয়ে গেছে আর মুখের চামড়া অস্বাভাবিক ফ্যাকাশে দেখাচ্ছিল। একজন ক্রেতা দোকান থেকে বের হওয়ার আগে হঠাৎ করে হাঁটু গেড়ে বসে গভীর শ্রদ্ধা জানাতে শুরু করে। আগুস ও মাকমুর কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে। এরপর সেই ক্রেতা ভয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। নতুন কোনো বিপদে না জড়াতে আগুস ও মাকমুরও হাঁটু গেড়ে বসে দুহাত জোর করে একইভাবে সম্মান জানায়। এদিকে নিয়াই মাসারি ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তিনি বলেন আজই তাদের শেষ সুযোগ, কেননা সিনুহুন নামের শেষ শয়তানটি আর কোনো অতিরিক্ত সময় দেবে না। কথা বলতে বলতেই নিয়াই মাসারির তরুণ চেহারা মুহূর্তের মধ্যেই বয়স্কদের মতো হয়ে যায়। পাক সেমেদি স্ত্রীকে ধৈর্য ধরতে বলেন, আর মাত্র একদিন অপেক্ষা করলে তারা আবার সেই আধ্যাত্মিক রিচুয়াল সম্পূর্ণ করতে পারবে। ঠিক তখনই টোনো একাই পাক সেমেদির বাড়িতে এসে হাজির হয়। শয়তানি শক্তির কবলে পড়া টোনো ধীরে ধীরে এক ভয়ঙ্কর আত্মারূপে পরিবর্তিত হয়ে যায়। সে বাড়ির ভেতরে ঢুকতেই নিয়েই মাসারি ও পাক সেমেদি ভয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়েন। অন্যদিকে আগুস ও মাকমুর নিজেদের ঘরে ফিরে বিশ্রাম নিচ্ছিল। টোনো না থাকলেও তারা আগের মতোই পাশাপাশি গা ঘেঁষে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু আগুসের ঘুম আসছিল না, কেননা টোনো এখনো ফিরে না আসায় সে খুব চিন্তা করছিল। এদিকে পাক সেমেদি টোনোর শরীরে ভর করা আত্মার সঙ্গে কথা বলতে শুরু করেন। সেই সত্তাই ছিল সিনুহুন, যাকে এতদিন ধরে পাক সেমেদি ও নিয়াই মাসারি পূজা করে আসছিলেন। পাক সেমেদি জানান বলির জন্য সবকিছু প্রস্তুত, এখন শুধু নির্ধারিত সময়ের অপেক্ষা। এরপর পাক সেমেদি ও নিয়াই মাসারি নিজেদের হাত কেটে রক্ত উৎসর্গ করেন। টোনো সেই রক্ত এক ফোঁটাও না রেখে সম্পূর্ণ পান করে ফেলে। এরপর সে আবার আত্মার এক রূপ ধারণ করে। কিছুক্ষণের মধ্যে সে ভয়ঙ্কর আত্মাটি বাড়ি থেকে বেরিয়ে অদৃশ্য হয়ে যায়। পরের দিন 29 ফেব্রুয়ারি আরুনারির দোকানে এসে আগুস ও মাকমুরকে কাজে সাহায্য করতে থাকে। সে টোনোর খোঁজ করে, কারণ সকাল থেকে তাকে কোথাও দেখা যাচ্ছিল না। আগুস ও মাকমুর জানায় আগের রাত থেকেই টোনো রহস্যজনকভাবে নিখোঁজ। মাকমুর আরও বলে গতকাল এক ক্রেতা টোনোকে সিনহুন বলে সম্বোধন করছিলেন। এই কথা শোনা মাত্রই আরুনি আতঙ্কিত হয়ে পড়ে। সে দ্রুত বাড়ির নিচে থাকা সেই গোপন কক্ষের দিকে ছুটে যায়, কিন্তু ঠিক তখনই তার বাবা পাক সেমেদি সেই কক্ষ থেকে বেরিয়ে আসেন। এটা দেখা মাত্রই আরুনি তাড়াতাড়ি কয়েকটি বাক্সের আড়ালে লুকিয়ে পড়ে। হঠাৎ তার পায়ের শব্দ শুনে পাক সেমেদির সন্দেহ হয়। তিনি বাক্সগুলোর দিকে এগিয়ে তাকাতে যাচ্ছিলেন। এমন সময় নিমাই মাসারি তাকে পেছন থেকে ডাকেন। সৌভাগ্যবশত আরুনি ধরা পড়ে না। গোপন কক্ষে রিচুয়াল শেষ করে পাক সেমেদি ও নিয়াই মাসারি বাড়িতে ফিরে যান। তাদের চলে যেতেই আরুনি নিচে নেমে টোনোকে খুঁজতে থাকে। এদিকে নিয়াই মাসারি দুর্বল শরীরে নিজের ঘরে গিয়ে চুল আঁচড়াতে শুরু করেন। তার হাত জুড়ে অসংখ্য ক্ষত আর মুখের বলিরেখা আগের চেয়েও আরও গভীর হয়ে উঠেছিল। চুল আঁচড়াতে আঁচড়াতে তিনি অতীতের কথা মনে করতে থাকেন। একসময় তিনি এক রহস্যময় রোগে ভুগছিলেন। সেই রোগকে গ্রামের মানুষ এতটাই ভয় পেত যে তারা পাক সেমেদি ও নিয়াই মাসারিকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। সেমেদি স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যেভাবে হোক তাকে সুস্থ করবেন, কিন্তু গ্রামের মানুষ আশঙ্কা করছিল এই অদ্ভুত রোগ তাদের মধ্যেও ছড়িয়ে পড়বে। তাই সেমেদি ও নিয়াই মাসারির বাড়িতে আগুন লাগিয়ে দেয়। উপায় না পেয়ে দুজনকে গভীর বনের ভেতরে আশ্রয় নিতে হয়। দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে ক্লান্ত সেমেদি, যিনি স্ত্রীকে কোলে নিয়ে চলছিলেন, অবশেষে অজ্ঞান হয়ে পড়েন। ঠিক তখনই রহস্যময় এক ব্যক্তি তাদের সামনে উপস্থিত হয় এবং ভয়াবহ রিচুয়াল সম্পন্ন করে তাদের নতুন জীবন দেওয়ার প্রস্তাব দেয়। সেমেদি ও নিয়াই মাসারিকে সাদা কাফনের কাপড়ে জড়িয়ে দেওয়া হয়। তাদের চারপাশে অসংখ্য আত্মা দাঁড়িয়েছিল, যেন তারা এই রিচুয়াল সম্পন্ন করতে সাহায্য করছে। এরপর থেকেই প্রতি 29তম রাত অর্থাৎ ফেব্রুয়ারির 29 রাত এলে তারা সাধারণ মানুষের তুলনায় আরও দীর্ঘ জীবন লাভ করত। কিন্তু সেই অমরত্ব বজায় রাখতে প্রতি 29 ফেব্রুয়ারি রাতে তাদের একজন মানুষের প্রাণ বলি দিতে হতো। যদি তারা বলি দিতে ব্যর্থ হতো তবে তাদের নিজের সন্তানই সেই বলির বিকল্প হয়ে যেত। চুক্তি সম্পন্ন করার জন্য তারা একটি মহিষের মাথা উৎসর্গ করেছিল এবং লোহার পাত্রে থাকা রক্ত পান করেছিল। এরপরেই তাদের কুচকানো চামড়া আবার তরুণ হয়ে ওঠে এবং নিমাই মাসারির রহস্যময় রোগও সম্পূর্ণ সেরে যায়। বর্তমানে দেখা যায় আরুনি সত্যি টোনোকে সেই গোপন কক্ষে খুঁজে পায়। টোনোর হাত পা শক্ত করে দড়ি দিয়ে বাঁধা ছিল, তাকে প্রস্তুত করে রাখা হয়েছে বলি দেওয়ার জন্য। আরুনি অজ্ঞান টোনোকে জাগানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর টোনো কাঁপতে কাঁপতে চোখ খোলে। ঠিক সেই সময় নিমাই মাসারির শরীরে আবারও রোগ ফিরে আসে। তার পুরো শরীরে অসংখ্য পোকা ছড়িয়ে পড়ে। পাক সেমেদি ধৈর্য ধরে স্ত্রীর পিঠ থেকে একে একে হাজার হাজার পোকা সরাতে থাকে। তিনি স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলেন আর একটু ধৈর্য ধরতে, বলি দেওয়ার রিচুয়াল সম্পূর্ণ হলে সব আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। যন্ত্রণা সহ্য করতে না পেরে নিয়াই মাসারি কান্নায় ভেঙে পড়েন। তার ভয় ছিল যদি এবারও বলির রিচুয়াল ব্যর্থ হয় তাহলে তাদের বদলে আরুনিকেই বলি হতে হবে।
এ সময় প্রকাশ পায় এক ভয়ঙ্কর সত্য। আরুনি আসলে নিয়াই মাসারির জৈবিক মেয়ে নয়, সে পাকসেমেদির অন্য এক অনেক কম বয়সী মেয়ের গর্ভে জন্ম নেওয়া সন্তান। পাকসেমেদি ও নিয়াই মাসারি বুঝতেই পারেননি যে আরুনি মাত্রই টনুকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। সে টনুকে গোপন ঘর থেকে বের করে এনে একটি নিরাপদ জায়গায় নিয়ে যায় এবং তাকে সেবা করে। এমন সময় কুসনো পাকসেমেদির সঙ্গে সেখানে আসে, কারণ সেদিন রাতেই বলির রিচুয়াল সম্পূর্ণ করার প্রস্তুতি চলছিল। সেমেদি ও কুসনো চলে যেতেই টোনো লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে আসে। তখন তার প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, কিন্তু টোনোর চোখ তখনও লাল হয়ে থাকায় পাককুসনো ভেবেছিলেন টোনোর শরীরে এখনও শয়তানি শক্তি ভর করেছে। সে সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে সিনুহুনকে সম্মান জানায়। এরপর জাভা ভাষায় জিজ্ঞেস করে, আপনি কোথায় যাচ্ছেন? টোনো জাভা ভাষা ঠিক মতো না বুঝে উত্তর দেয়, ভালো। কুসনো সেটাকে যথেষ্ট মনে করে আর টোনো সেখান থেকে নির্বিঘ্নে চলে যায়। এভাবেই সে বলি হওয়ার হাত থেকে সাময়িকভাবে রক্ষা পায়। সেদিন রাতে আগুস ও মাকুর নিজেদের ঘরে ফিরে যায়। কঠোর পরিশ্রমে ক্লান্ত টোনো চুপি চুপি রান্নাঘরে ঢুকে খাবার খেতে শুরু করে। ঠিক সেই সময় পাককুসনো পাকসেমেদি ও নিয়াই মাসারিকে ডেকে বলেন রক্তের উৎসর্গের প্রস্তুতি নিতে। তিনি জানান সিনুহুন ক্ষুধার্ত আর সে মানুষের রক্ত ও মাংস চায়। এই সময় টোনো নিজের চোখে দেখতে পায় পাকসেমেদি ও নিয়াই মাসারি নিজের হাত কেটে সেই রক্ত বের করে ভয়ঙ্কর সত্তার উদ্দেশ্যে উৎসর্গ করছে। এরপর টোনোকে জোর করে মানুষের সেই রক্ত পান করানো হয়। কাঁদতে কাঁদতে সে রক্ত পান করে এবং প্রাণপণ চেষ্টা করে যেন বমি না করে। কুসনো সেমেদি ও নিয়াই মাসারি ধীরে ধীরে পিছিয়ে যায়। শয়তানের উদ্দেশ্যে সেই রক্ত গলায় নামতেই টোনো দৌড়ে নিজের ঘরে চলে যায়। রক্তে তার পুরো কাপড় ভেজে গিয়েছিল। আগুস ও মাকমুর টোনোকে রক্তমাখা অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে পড়ে। টোনো বলে তাদের এখনই এই জায়গা ছেড়ে পালাতে হবে। কাপড় গোছাতে গোছাতে সে সব ঘটনা খুলে বলে। সে জানায় তার জ্ঞান ফিরেছিল একটি গোপন কক্ষে, যেখানে প্রতিনিয়ত মানুষদের বলি দেয়া হয়। সেই গোপন ঘরটি তাদের দোকানের ঠিক নিচে অবস্থিত। সে আরও বলে পাকসেমেদি ও নিয়াই মাসারি জোর করে তাকে পান করিয়েছে মানুষের রক্ত। টোনোর বিশ্বাস খুব শীঘ্রই তাদের তিনজনকেই একে একে বলি দেয়া হবে। কিছুক্ষণ নীরব থাকার পর আগুস ও মাকমুর পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারে। তারা টোনোর সঙ্গে সেদিন রাতেই পালানোর সিদ্ধান্ত নেয়। এদিকে পাকসেমেদি ও নিয়াই মাসারি নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন। হঠাৎ কোনো ভারী জিনিস পড়ে যাওয়ার প্রচণ্ড শব্দে তাদের ঘুম ভেঙে যায়। সেই শব্দে আরুনারিও জেগে ওঠে। কিছুক্ষণ পর প্রচণ্ড বাতাস বইতে শুরু করে। বাতাস পর্দা ভেদ করে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এক এক করে সব মোমবাতি নিভে যায়। চারদিকে নেমে আসে ভয়ঙ্কর অন্ধকার। পাকসেমেদি স্ত্রীকে বিছানা থেকে নামতে সাহায্য করেন এবং ঘরের চারপাশে খোঁজাখুঁজি শুরু করে। হঠাৎ করে ঘরের জানালাটি নিজে থেকে খুলে যায়। জানালার বাইরে তারা এক ভয়ঙ্কর পচাগলা মুখের জীবন্ত লাশ দেখতে পান। ভয়ে তারা দ্রুত রক্তমাখা একটি লোহার পাত্র এনে সেই লাশের উদ্দেশ্যে উৎসর্গ করে। এদিকে আরুনারি কৌতূহলী হয়ে জানতে চায় তার বাবা মা কি করছে। সে ধীরে ধীরে দরজা খুলে বাইরে থেকে সবকিছু উকি দিয়ে দেখতে শুরু করে। নিজের বাবা মাকে প্রতি রাতে এমন ভয়ঙ্কর শয়তানি সত্তার কাছে রক্ত উৎসর্গ করতে দেখে তার খুব কষ্ট হয়। হঠাৎ সেই আত্মাটি আরুনারির দিকে তাকাতেই তার ঘরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রচণ্ড বাতাসে ঘরের মোমবাতিগুলো কাঁপতে থাকে। ভয়ে আরুনারি দৌড়ে বিছানায় ফিরে গিয়ে ঘুমানোর ভান করে। কিছুক্ষণ পর নিয়াই মাসারি তার ঘরে এসে ধীরে ধীরে তাকে জাগিয়ে তোলেন। আরুনারি স্বীকার করে সে বাইরে উকি দিয়েছিল এবং এর জন্য ক্ষমা চায়। এতে নিয়াই মাসারি প্রচণ্ড রেগে যান। পাকসেমেদি স্ত্রীকে থামিয়ে বলেন তিনি নিজেই মেয়ের সঙ্গে কথা বলবেন। তিনি আরুনারির কাছে ক্ষমা চেয়ে বলেন এতদিন যা হয়েছে তার জন্য তিনি দুঃখিত। তিনি প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে আরুনারির ভালোর জন্য যা প্রয়োজন তিনি তাই করবেন। পাকসেমেদি ঘর থেকে বেরিয়ে যেতেই নিয়াই মাসারি তাকে চাপ দিতে শুরু করেন আরুনারিকেই বলি দেওয়ার জন্য। কিন্তু পাকসেমেদি বলেন আরুনারিকে নয়, প্রয়োজনে আগুস বা মাকমুরকে বলি দেয়া হবে। এদিকে তিনজন পালানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে, কিন্তু পাককুসনো আগেই তাদের ঘরের দরজা ও জানালা বাইরে থেকে তালাবদ্ধ করে দিয়েছিল। সে তালার চাবিটি গরুর গাড়ির ওপর রাখা একটি বাক্সে লুকিয়ে রাখে। সবকিছু গোপনে দেখে ফেলেছিল আরুনারি। সে চুপি চুপি সেই চাবিটি চুরি করে নেয়। আরুনারি প্রতিজ্ঞা করেছিল শয়তানের এই ভয়ঙ্কর খেলায় আটকে পড়া এই তিন ছেলেকে সে যে কোনো মূল্যেই বাঁচাবে। কিন্তু দুর্ভাগ্যবশত এক রহস্যময় ব্যক্তি পেছন থেকে এসে তার মুখ চেপে ধরে। এতে আরুনারি জ্ঞান হারায়। লোকটি তাকে গভীর বনের ভিতরে নিয়ে গিয়ে একটি বিশাল গাছের নিচে বেঁধে রাখে। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে সুগেং। সুগেং জানায় সে বহুদিন ধরে নিয়াই মাসারির পরিবারের উপর নজর রাখছিল। এরপর সে আরুনারিকে তার বাবা মায়ের অতীতের আসল সত্য জানাতে শুরু করে।
সেদিন রাতে অর্থাৎ গল্পের শুরুতে আমরা যে রাত দেখেছিলাম সেই রাতে বৃদ্ধ মহিলাটি রাধাকুসুমার বাড়িতে এসেছিল তার গর্ভের সন্তান নিয়ে যাওয়ার জন্য, যেন তাকে বলি হিসেবে ব্যবহার করা যায়। এরপর নিয়াই মাসারি সেই বৃদ্ধ মহিলাকে হত্যা করে। সুগিন সেই ভয়াবহ ঘটনা থামানোর চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়। সে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আরুনারির জন্মদাত্রী মা রাধাকুসুমা মারা গিয়েছিলেন। সুগিন বহুদিন ধরেই নিয়াই মাসারির খোঁজ করছিলেন। শেষ পর্যন্ত সে জানতে পারে নিয়াই মাসারি লালিজিও নামের এক অলৌকিক গ্রামে লুকিয়ে আছে। আরুনারিকে উদ্ধার করার উদ্দেশ্যে সে ইচ্ছাকৃতভাবে সেই রহস্যময় গ্রামে প্রবেশ করে। সুগিন জানায় পাক সেমেদি ও নিয়াই মাসারি সবসময় লালিজিও গ্রামের বাইরের মানুষদেরই বলি হিসেবে বেছে নিত। সে আরুনারিকে অনুরোধ করে তাকে সহযোগিতা করতে, যেন তারা গ্রাম থেকে বেরিয়ে যেতে পারে। এরপর সে পাক সেমেদি ও নিয়াই মাসারির আসল ইতিহাস জানায়। তারা শত বছর ধরে বেঁচে আছে। সেই শয়তানি শক্তি ও কুষ্ণর সাহায্যে তারা পচঙ্গের রিচুয়াল ব্যবহার করে শয়তানের সঙ্গে চুক্তি করেছিল। সুগিন আরুনারিকে সতর্ক করে জানায় এবার শেষ উপায় হিসেবে তাকেই বলি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এভাবে তারা অমরত্ব ও অঢেল সম্পত্ত লাভ করতে চায়। সুগিন আরুনারিকে মুক্ত করে তাকে নিয়ে পালাতে চায়, কিন্তু আরুনারি হঠাৎ করেই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে তিনজন পালানোর সঠিক সময়ের অপেক্ষা করছিল। হঠাৎ আরুনারি তাদের ঘরের দরজা খুলে দিয়ে বলে আর দেরি না করে এখনই পালাতে। তিনজন দ্রুত নিজের ব্যাগ কাঁধে নিয়ে আরুনারির পিছু নেয়। অন্যদিকে সবকিছু পাক সেমেদি বোঝে যায় এবং প্রচণ্ড রেগে ওঠে, কেননা তার বলির শিকাররা উধাও হয়ে গেছে। পাক কুষ্ণ জানায় কিছুক্ষণ আগেই সে টনুকে ঘরের আশেপাশে ঘুরে বেড়াতে দেখেছে। এ সময় নিয়াই মাসারিকে দেখা যায় যে স্বামীর উপরে এখনও ক্ষুব্ধ ছিল। সে বলে যদি অনেক আগেই আরুনিকে বলি দেওয়া হতো তাহলে আমরা ইতিমধ্যে শক্তিশালী হয়ে উঠতাম। এদিকে আরুনারি তিনজনকে সঙ্গে নিয়ে বনের ভেতর দিয়ে পালাচ্ছিল। অন্যদিকে সুগিং গ্রামের কবরস্থানে একটি কবর খুঁড়ছিল। সেখানে কাফনের কাপড়ে বাঁধা এক জাদুমন্ত্র মাটির নিচে চাপা ছিল। সেখানে কাপড়ে 29 অক্ষরের একটি মন্ত্র লেখা ছিল, যা ভয়ঙ্কর দরজা খুলে দেওয়ার চাবি ছিল। সুগিং একটি কবর ফলকের ওপর 29 সংখ্যা খোদাই করে এবং আরুনারির অপেক্ষা করতে থাকে। মুহূর্তের মধ্যে বনের ভেতরে কালো কুয়াশায় ছেয়ে যায় এবং এই ভয়ঙ্কর জগৎ থেকে মানুষের জগতে ফিরে যাওয়ার একটি পথ বেরিয়ে আসে। এরই মধ্যে ঠিক মাঝরাতে নিয়াই মাসারির অসুখ আরও ভয়াবহ রূপ নেয়। তার পুরো শরীর জ্বলতে শুরু করে এবং যন্ত্রণায় ছটফট করতে থাকে। সে যখন বলি রিচুয়াল সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছিল তখনই সেই ভয়ঙ্কর জীবন্ত লাশ আবার হাজির হয়। সে নিয়াই মাসারিকে ভয়ঙ্করভাবে আঘাত করতে থাকে। আঘাতে নিয়াই মাসারির মুখ দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসে, কিন্তু শয়তানি আত্মাটি তবুও থামে না। সে নিয়াই মাসারির পা ধরে টেনে নিয়ে যায়, তারপর গলা চেপে ধরে তাকে অনেক ওপরে তুলে ফেলে। মৃত্যুর একদম সামনে দাঁড়িয়ে নিয়াই মাসারি সেই ভয়ঙ্কর আত্মার আসল রূপ দেখতে পায়। এরপর এক প্রচণ্ড আঘাতে তাকে দেয়ালে ছুঁড়ে মারা হয়, আর দেয়ালে ঝোলানো হরিণের শিং তার মাথায় গেঁথে যায়। এদিকে কুষ্ণ সুগিংকে খুঁজে পায়, যে সেই রাতের বলির রিচুয়াল বন্ধ করার চেষ্টা করছিল। দুজনের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়। পাক সেমেদিও কুষ্ণর সঙ্গে যোগ দেয়। সুগিং একা হওয়ার কারণে সে তাদের সাথে পেরে উঠতে পারে না। কুষ্ণ শক্ত করে তার মাথা চেপে ধরে, এরপর একটি ধারালো দা দিয়ে তার গলায় আঘাত করতে যায়। ঠিক তখনই টনু পেছন থেকে সে কুষ্ণর মাথায় জোরে আঘাত করে। পাক সেমেদি অবাক হয়ে দেখে তার মেয়ে আরুনারি এখনও বেঁচে আছে এবং তার সঙ্গেই রয়েছে সেই তিনজন বলির শিকার। আরুনারি বলে সে অনেক আগে থেকেই গোপন ঘরে তার বাবার সব কর্মকাণ্ডের কথা জানত। সে বিশ্বাসই করতে পারছিল না তার নিজের পরিবার শুধু দীর্ঘজীবন পাওয়ার লোভে নিরাপদ মানুষদের বলি দিচ্ছে। এই সময় পাক সেমেদি তাকে জোর করে বাড়ি ফিরিয়ে নিতে চায়। ঠিক তখনই সুগিং উঠে দাঁড়িয়ে আবার সেমেদের উপর ঝাঁপিয়ে পড়ে। সে চিৎকার করে আরুনারি ও তিনজনকে এই গ্রাম ছেড়ে পালাতে বলে। তাদেরকে সেই ঘন কালো কুয়াশা পেরিয়ে মানুষের জগতে পৌঁছাতে হবে। এরই মধ্যে পাক সেমেদি ও কুষ্ণ আবার সুগিংকে পরাস্ত করে। তারা সিদ্ধান্ত নেয় আপাতত সুগিংকেই বলি দেওয়া হবে। আসলে কুষ্ণ অনেক আগেই বুঝে গিয়েছিল সুগিং অনেকদিন ধরেই নিয়াই মাসারির বাড়ির উপর নজর রাখছে। এদিকে হঠাৎ করে আরুনারি থেমে যায়। সে নিজের বাবাকে একা ফেলে যেতে পারছিল না, তাই সে আবার বনের ভেতরে ফিরে যায়। সেখানে গিয়ে দেখে পাক সেমেদি ইতিমধ্যেই সুগিংয়ের পেটে ছুরি বসিয়ে দিয়েছে। এই দৃশ্য দেখে আরুনারি ভেঙে পড়ে। সে বিশ্বাসই করতে পারছিল না তার বাবা একজন নির্দোষ মানুষকে হত্যা করছে। পাক সেমেদি নিজের কাজের ব্যাখ্যা দিয়ে বলে সুগিং বছরের পর বছর ধরে তাদের রিচুয়ালে বাধা দিচ্ছিল, এমনকি গত বছরেও বলির রিচুয়াল নষ্ট করার চেষ্টা করেছিল। সে আরুনারিকে অনুরোধ করে শেষবারের মতো তাকে সাহায্য করতে, কিন্তু আরুনারি একটি বড় কাঠের গুঁড়ি তুলে নিজের বাবার মাথায় সজোরে আঘাত করে। টোনো, আগুস ও মাকমুরো আরুনির কাছে ফিরে আসে। যখন কুষ্ণ আরুনারির উপর আক্রমণ করতে যাচ্ছিল তখন তারা কুষ্ণকে মারধর করে। এরপর তারা আহত সুগিংকে নিয়ে যত দ্রুত সম্ভব সেই অভিশপ্ত গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থাতেও পাক সেমেদি ও কুষ্ণ তাদের পিছু করতে থাকে।
তারা যখন ঘন কালো কুয়াশার মধ্যে পৌঁছে যায় তখন সেই ভয়ঙ্কর আত্মা নিজের বলি দাবি করতে ফিরে আসে। সে পাক সেমিদি ও কুসনোকে একে অপরের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে দুজনেই জ্ঞান হারায়। এদিকে গুরুতর আহত সুগিং আর এগোতে পারছিল না। সে পকেট থেকে একটি পুরনো ছবি বের করে আরুনারির হাতে তুলে দেয়। সেই ছবির মধ্যেই প্রকাশ পায় এক চমকে দেওয়া সত্য। সুগিং আসলে রারাকুসুমার বাবা এবং আরুনারির নানা ভাই, যিনি গল্পে দেখা সেই রাতে ছুটে গিয়েছিলেন তার মেয়েকে বাঁচানোর জন্য। এমনকি সেই রাতেই জন্ম নেওয়া বাচ্চাটিকে বলি দেওয়া হয়েছিল। আর পাক সেমিদির লোকেরা রারাকুসুমার সেই বড় মেয়েকে সাথে করে নিয়ে গিয়েছিল। আর সেই মেয়েটি হল আরুনারি। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কিছুক্ষণ পরে সুগেং মারা যায়। আরুনারি তার নানার মরদেহ একা ফেলে যেতে চাচ্ছিল না, তাই সে টোনো, আগস ও মাকমুরকে বলে তারা যেন আর দেরি না করে এখান থেকে চলে যায়, তা না হলে নিয়াই মাসারির লোকজন তাদের ধরে ফেলবে। 3 বন্ধু দৌড়ে প্রধান সড়কে পৌঁছে একটি সবজি বোঝাই পিকআপ গাড়ি দেখতে পায়। দ্রুত তারা গাড়ির পেছনে উঠে পড়ে এবং সারারাত ভ্রমণ করে অবশেষে জাকার্তায় ফিরে আসে। যদিও তাদের কাছে কোনো টাকা ছিল না, তবুও তারা অন্তত প্রাণী বেঁচে ফিরতে পেরেছিল। এখন আবার তাদের সেই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে, অর্থকষ্ট ও ঋণের বোঝা। ক্ষুধায় কাতর মাকমুর শেষ পর্যন্ত কাঁচা সবজি খেতে শুরু করে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।